হ্যালো লিটল চ্যাম্পস অফ ক্লাস 9। তোদের আমি কোনো ইন্ট্রোডাকশন ক্লাস এর আগে করিনি, তো এটাই আমাদের ফার্স্ট ক্লাস। তা আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার যেটা আমাদের ক্লাস 9 এ রয়েছে সেটা দিয়েই স্টার্ট করছি, এবং এই চ্যাপ্টারটা যে ফার্স্ট সাব টপিক আছে সেটা আমরা আজকে জানবো। আমাদের ফার্স্ট সাব টপিক এবং ফার্স্ট চ্যাপ্টারের নামটা আমরা ফার্স্টে জেনে নিই। তো প্রথমে আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য, লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি। আর এটার যে সাবটপিকটা আমরা আজকে জানবো সেটা হচ্ছে জীবনের মূল বৈশিষ্ট্য, বেসিক প্রপার্টিজ অফ লাইফ। এইখানে আমরা এইটুকখানি থেকে কি বুঝতে পারছি যে আমরা এখানে জানবো আমাদের যে লাইফটা সেটার বেসিক প্রপার্টিজ, যেখান থেকে তোরা ডিফাইন করতে পারবি যে এটা একটা জীব না একটা জড়। মানে এই যে পার্থক্যটা তোরা বুঝবি, কি কি বৈশিষ্ট্যের মাধ্যমে বুঝবি, সেইটা আজকে আমরা পড়বো। এবং এই সাবটপিকের উপরেই আমরা পড়বো হচ্ছে যে জীবের যে উৎপত্তি সেটা কিভাবে হয়েছে, মানে বহু আগের সময় থেকে এখনের সময় যে জীব উৎপত্তি হয়েছে সেইখানে কি কি মানে পরিবর্তন হয়েছে বা কেমন ভাবে এই আজকের জায়গায় মানুষ এসেছে, মানুষ বলে কথা না, জীব এসেছে, সেইগুলো আজকে আমরা জানতে চলেছি। তো আমরা প্রথমে আমরা যে জেনারেল নলেজ সেখান থেকে আমরা কি কি জানতে পারি যে না, জীব অনেক কিছু ভাবে আমরা ডিফাইন করতে পারি। জীব সবসময় জনন করতে পারে, মানে রিপ্রোডাকশনে এরা সক্ষম। তারপরে এদের বৃদ্ধি হয়, এছাড়া বলতে পারি এদের চলন গমন হয়, বিভিন্ন এই ধরনের প্রপার্টিস আমরা জানি, মানে এগুলো আমরা ছোটবেলা থেকে বুঝে এসেছি, কিন্তু আজকে আমরা এগুলো ডিটেইলসে পড়বো এবং আরো কয়েকটা প্রপার্টিস সম্পর্কে জানবো। তো ফার্স্টে আমাদের আছে প্রজননে সক্ষম। কোনো একটা জীব দেখবি সব সময় প্রজনন করতে পারে, মানে বংশ বিস্তার করতে পারে। দেখবি একটা যখন জড় বস্তু, সেটার থেকে নিশ্চয়ই আর কোনো জড় বস্তুর উৎপত্তি হচ্ছে না, কিন্তু একটা জীব, যেমন আমরা যেটা নর্মালি দেখি যে কুকুর, বিড়াল, এদের দেখবি এরা মানে কয়েক মাস অন্তর অন্তর এরা প্রচুর পরিমাণে ছোট কুকুর বা ছোট বিড়াল তোরা দেখতে পাস, বা মানুষের দেখবি এই তোদের ভাই বোন এরকম হচ্ছে। হ্যাঁ, তো এইগুলো কি এর মাধ্যমে আমরা জানতে পারছি যে মানুষ কিংবা কুকুর বিড়াল কিংবা সমস্ত রকম জীব, আমি তো শুধু প্রাণী দিয়ে বললাম, উদ্ভিদেরও দেখতে পাই যে এই আম গাছ হচ্ছে, এই ছোট কোনো গাছ হচ্ছে, যেগুলো থেকে আমরা বুঝতে পারি কি প্রত্যেকটা জীবই রিপ্রোডিউস করতে বা বংশগতির ক্ষেত্রে সক্ষম এরা। তাহলে আমাদের প্রথম যে ফিচারটা সেটা হচ্ছে এরা জননে সক্ষম, মানে এরা রিপ্রোডাকশনে ক্যাপাবেল। তো এখানে আমরা এই পয়েন্টটা থেকে এটা আমরা বুঝতে পারলাম যে এরা মানে এটা হচ্ছে একটা ফিচার কাদের, জীবদের। তো নেক্সট যেটা আছে এটা হচ্ছে আমাদের উদ্দীপনায় সাড়া দেওয়া। তো উদ্দীপনায় সাড়া দেওয়ার ব্যাপারটা কি, যখন তুই একটা টেবিলে টাচ করলি বা একটা ধর কোনো জড়বস্তু, যেটা আমরা ছোট থেকে জেনে এসেছি, সেই জড়বস্তুতে টাচ করলি, সেখানে কি সেই জড়বস্তুটা কোনোভাবে তোকে মানে কোনো রকম কি রেসপন্স করবে তোর সেই টাচ করাতে? এখন যদি তুই আমাকে বলিস যে আমি একটা ব্লুটুথ স্পিকার ইউজ করছি, সেটা টাচ করার সাথে সাথে ফোন কেটে গেল, তো সেটা নিশ্চয়ই মানে ওটার কোনো প্রপার্টি না, সেটা একটা আর্টিফিশিয়ালি করা হয়েছে। কিন্তু যখন কোনো একটা জীবকে টাচ করলি, সে কিন্তু সেটা বুঝতে ক্যাপাবেল, মানে সেটা বুঝতে সক্ষম, এবং সে সেটার প্রতি তোকে রেসপন্স করছে। যেমন ধর আমরা এখানে লজ্জাবতী গাছের উদাহরণ দিয়েছি, মানে লজ্জাবতী গাছ ইংলিশ কি, টাচ মি নট প্ল্যান্ট। এখানে কি হয়, যখনই টাচ করি আমরা সঙ্গে সঙ্গে পাতাটা নুয়ে পড়ে, তো এখানের মাধ্যমে এরা রেসপন্স করছে, এই নুয়ে পড়ার মাধ্যমে এরা রেসপন্স করছে। কিংবা ধর কোনো একটা হাতে নিজের হাতে নিজে টাচ করলি, তুই কিন্তু সেটাকে ফিল করতে পারলি, বা ধর কেউ তোকে মারলো, তুই কি তার প্রতি রেসপন্স করতে পারবি তো। তো এগুলো হচ্ছে একটা ফিচার যেটা নাকি আমরা বলবো উদ্দীপনায় সাড়া দেওয়া। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে উদ্দীপনা ব্যাপারটা কি। উদ্দীপনা মানে যেটা তোকে প্রোভাইড করা হলো, যার জন্য তুই রেসপন্সটা করলি, এবং আমাদের ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট ইউনিটেই এইটা নিয়ে আমাদের পড়তে হবে যে উদ্দীপনা কি, রেসপন্স করা কি, এগুলো আছে। তো আমরা এখন জাস্ট ফিচারটা সম্পর্কে জানলাম।
তো নেক্সট আমরা চলে আসি প্রোটোপ্লাজমিক সংগঠন। প্রোটোপ্লাজমিক সংগঠন মানে কি, যে না প্রত্যেকটা জীবেরই নির্দিষ্ট কোষ আছে। তো কোষের মধ্যে আমাদের জানি আমরা সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম এই ব্যাপারগুলো সমস্ত আছে। তো এই সংগঠনটা থাকা মানেই হচ্ছে এরা জীব। নিশ্চয়ই কোনো জড়বস্তু সাইটোপ্লাজম বা কোষ বা টিস্যু কিছুই থাকবে না। তার মানে কি, যাদের যাদের এই রকম টাইপের সংগঠন আছে, মানে সাইটোপ্লাজম এবং বিভিন্ন কোষীয় অঙ্গাণু, প্রোটোপ্লাজম এগুলো রয়েছে, সেইগুলো সবই হচ্ছে জীব। এটা হচ্ছে আমাদের আরেকটা ফিচার গেল। তো নেক্সট ফিচার যেটা, সেটা আমরা চলে আসলাম কি, বিপাক। তো এই বিপাক ব্যাপারটা কি? বিপাক মানে হচ্ছে, আমরা সহজে আগে বুঝি এবং তারপর তার ডিটেইলিং এ আমরা যাব। তো বিপাক মানে হচ্ছে, আমরা একটা কোনো কিছু খেলাম, সেটা হজম হলো, এটা হচ্ছে মানে একটা বেসিক ব্যাপার হচ্ছে বিপাকের। তো আমরা এটা যদি ডিটেইলসে যাই, তো আমরা দেখে নিই কি হয়। এই বিপাক যে ব্যাপারটা, বিপাক ইংলিশ আমরা দেখে নিই। বিপাক ইংলিশ হচ্ছে মেটাবলিজম। এই বিপাক দুই রকম হতে পারে। একটাকে আমরা বলবো উপস্থিতিমূলক বিপাক, যেটাকে আমরা ইংলিশে বলবো অ্যানাবলিজম। আর একটা হচ্ছে অপোজিটিমূলক বিপাক, যেটাকে আমরা কি বলবো, ক্যাটাবলিজম। আমরা বুঝলাম যে এরকম দুটো ক্লাসিফিকেশন আছে, কিন্তু ব্যাপারগুলো কি? তো উপস্থিতিমূলক বিপাক মানে আমরা যেটা বুঝবো, যে আমরা ধর কোনো একটা কিছু খেলাম, তো সেখানে থেকে সরল কোনো একটা যৌগ থেকে সেটাকে মানে সেটার মাধ্যমে একটা জটিল যৌগে পরিণত হলো, এবং তার ফলে কি হলো না, তো শুষ্ক ওজন, যেটা দেহের যে শুষ্ক ওজন, সেটা বৃদ্ধি পেল। আর অপস্থিতিমূলক বিপাকে কি হলো, যে না সেই জটিল যৌগটা ভেঙে সরল যৌগে পরিণত হলো, মানে তোর দেহের যে শুষ্ক ওজন সেটা হ্রাস পেল। এবার আমরা বলবো যে আমরা মানে এই এক্সাম্পলটা কি? এক্সাম্পল হচ্ছে উপস্থিতিমূলক বিপাক যেটা, সেটার এক্সাম্পলে আমরা বলতে পারি নিউট্রিশন। মানে আমাদের নিউট্রিশন মানে কি? পুষ্টি। আমরা বলতে পারি ফটোসিনথেসিস মানে হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ কেন আমরা উপস্থিতিমূলক বিপাকের মধ্যে রাখলাম? কারণ সালোক সংশ্লেষের মাধ্যমে গাছ খাদ্য তৈরি করছে, এবং তার ফলে কি গাছ খাদ্য তৈরি করছে, নিয়মিত খাবার গ্রহণ করছে, এবং তার ফলে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাইলে এটা একটা অবশ্যই উপস্থিতিমূলক বিপাক। এবং অপস্থিতিমূলক বিপাকের মধ্যে আমরা কি রাখতে পারি? যেমন ধর রাখতে পারি রেচন, যেমন রাখতে পারি শ্বসন। এইগুলো সমস্তই হচ্ছে অপস্থিতিমূলক বিপাকের মধ্যে পড়ে। তো আমরা তাহলে উপস্থিতিমূলক বিপাক এবং অপস্থিতিমূলক বিপাক দুটো সম্পর্কেই জানলাম, এবং এগুলো কি, এগুলোর এক্সাম্পল কি, সেইগুলো বুঝতে পারলাম। তো আমরা চলে আসি আমাদের যে নেক্সট ফিচার জানবো সেটা। তো আমাদের নেক্সট ফিচার আছে চলন ও গমন। এই চলন গমনও আবারও সেই ক্লাস 10 গিয়ে আমাদের ডিটেইলসে পড়তে হবে। তো চলন গমন কি? চলন এইটার মানে আমরা বুঝবো যে আমি নির্দিষ্ট একটা জায়গায় স্থির আছি, হাত পা এগুলোকে আমরা সঞ্চালন ঘটাচ্ছি। গমন মানে আমরা কি বুঝবো? আমরা এখানে স্থির নেই, এখানে ছিলাম, তারপর আস্তে আস্তে আমরা যেতে থাকছি, দ্যাট ইজ গমন। তাহলে এটা হচ্ছে আমাদের চলন আর গমনের মেন যেই পার্থক্য যেটা, সেটা। এবার চলন মানে কি? কোন একটা জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন। তুই এখানে দাঁড়িয়ে আছিস, হাত পা যেমন নাড়াতে পারবি, তেমনই তুই চাইলেই কোনো একটা নির্দিষ্ট জায়গা, যে তোর ধর 10 কিলোমিটার দূর থেকে তুই তোর নিজের জায়গায় আসতে পারবি।
পারবি তো, খুব ইজিলি পারবি। তো সেটার মাধ্যমে আমরা কি বুঝলাম, যে আমরা চলন এবং গমন দুটোতেই ক্যাপাবেল। কিন্তু গাছ যদি বলিস, গাছ কি চাইলেই অনেক দূর থেকে নিজে নিজে হেঁটে চলে আসতে পারে? পারে না। তো গাছ চাইলে গমনে ক্যাপাবেল না, গাছ চলনে ক্যাপাবেল, মানে চলন করতে তারা সক্ষম। কারণ গাছ কি করে, নিজের জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে। যেমন ধর শাখা প্রশাখা বিস্তার করছে, মূল মাটির নিচে বিস্তার করছে, এইগুলোর মাধ্যমে সব কি হচ্ছে না, গাছ বুঝতে পারলাম যে এরা চলনে সক্ষম। তাইলে জীবের মধ্যে প্রাণীরা গমনে সক্ষম, গাছের মধ্যে মানে জীবের মধ্যে গাছরা চলনে সক্ষম। তো আমরা তাইলে বুঝলাম যে কেন চলন ও গমনকে দুটোকেই এখানে বলা হয়েছে। তো নেক্সট আমরা চলে আসি বৃদ্ধি। বৃদ্ধি মানে কি? বৃদ্ধির ইংলিশ টার্ম হচ্ছে গ্রোথ। গ্রোথ মানে আমরা কি বুঝি, যে কোনো একটা ছোট জিনিস থেকে আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হওয়া, মানে বড় হওয়া। তো একটা যখন বাচ্চার জন্ম হয়, একটা সদ্যজাত শিশুর সাইজ যদি এটুকখানি থাকে, তা বড় হয়ে সেটা অনেক বড় হয়ে যায়। আমরা সবাই সেটা দেখতে পাই, আমরাও এক সময় ছোট ছিলাম, আস্তে আস্তে আমরা সবাই বড় হয়েছি। তো তাহলে আমরা কি বুঝলাম, যে না, জীবদের বৃদ্ধি হয়। কিন্তু জড় বস্তুর কি বৃদ্ধি হয়? হয় না। এইবার আমি তোদের একটা এক্সাম্পল দিই, যেটা নাকি আমি তোদের বলছি, যে এটা আমাদের 11-এ যারা বায়োলজি নেবে তাদের সিলেবাসে আছে। আমি সেখান থেকে তোদের নিয়ে একটুখানি বলছি। সেটা হচ্ছে ডিফাইনিং প্রপার্টিস বলে কিছু কথা আছে। ডিফাইনিং প্রপার্টিস মানে কি? কিসের থেকে তুই শিওরলি ডিফাইন করতে পারবি যে এটা একটা জীব না এটা একটা জড়, এটাকে বলে ডিফাইনিং প্রপার্টি। সেই ক্ষেত্রে দুই ধরনের বৃদ্ধি হয়। যেমন একটাকে বলে এক্সট্রিনজিক বৃদ্ধি, একটাকে বলে ইন্ট্রিনজিক বৃদ্ধি। সেইখান থেকে সেটাকে বলা যায় যে জীব বা জড়কে পার্থক্য করা যায় না। তেমন ভাবে বললে এই রিপ্রোডাকশন যেটা, সেটাও কিন্তু আমাদের জীবদের ডিফাইনিং প্রপার্টিস না। এইখানে তার কারণ কি, অনেক জীবই থাকে স্টেরাইল নয়, নন স্টেরাইল, মানে বন্ধা, মানে তারা রিপ্রোডিউস করতে পারবে না। এবার সেই সবগুলো যদি আমরা বলতে যাই, তাহলে আমাদের ক্লাস 9 থাকবে না, ওটা 11 হয়ে যাবে। তো সেই কারণে আমি এখন ওগুলো বলছি না, আমরা নর্মালি যেগুলো জানছি, জেনারেলি যেগুলো যেগুলো আমাদের পড়তে হবে সেইগুলো আমরা বলছি। তো বৃদ্ধি তাইলে অবশ্যই একটা প্রপার্টিস, কাদের জন্য? জীবদের জন্য। তো আমরা পরেরটা চলে যাই। ও আমাদের তাহলে যা যা প্রপার্টিস ছিল সেগুলো এখন মানে জানা শেষ হয়ে গেল, যে কি কি আমাদের জীবদের প্রপার্টিস রয়েছে। এবার আমরা চলে আসি জীবের উৎপত্তি, অরিজিন অফ লাইফ। মানে কি, আমরা যে এখন এখানে রয়েছি, মানে আমাদের এই জীব যে একদম প্রাথমিক সময় থেকে আজকের দিনে আমরা কিভাবে আসলাম, এই টাইম পিরিয়ডটায় কি কি হয়েছে, এইগুলো নিয়ে আজকে আমরা এখন জানবো। তো আমরা কি জানি, যে একদম সেই প্রথম সময়, যেটা যখন নাকি পৃথিবীর সৃষ্টি হয়েছে সবে সবে, আজ থেকে অনেক বছর আগে, 450 থেকে 500 কোটি বছর আগে, এই সময় কি হয়েছে, যে পৃথিবীটায় কি ছিল, শুধু গ্যাস ছিল, জ্বলন্ত আগ্নেয় পিণ্ড টাইপের ছিল। এবার ওটা কি হয়েছে, আস্তে আস্তে শীতল হয়েছে, ঘনীভূত হয়েছে, হয়ে একটা গোলক এবং একটা সলিড সাবস্ট্যান্সে পরিণত হয়েছে। তো এই দেখ, আমরা প্রথমে আমরা জানছি যে পৃথিবী সৃষ্টির ধারণা, মানে পৃথিবীটা কিভাবে তৈরি হলো। তো পৃথিবীতে প্রথমে কি ছিল, অনেক মৌল ছিল, কিন্তু অত তাপমাত্রার কারণে সেইগুলো মৌল রূপে থাকতে পারছিল না। তখন কি হচ্ছে না, বিভিন্ন ধরনের ধাতব যে মৌলগুলো, সেগুলোর সাথে জোড়া শুরু হলো। যেমন ধর, কার্বনের সাথে নাইট্রোজেন যুক্ত হয়ে সায়ানাইড ফর্ম করলো। এমন ভাবে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ফরমেশন হতে থাকলো যৌগগুলোর। এরপরে কি হলো, আর একটা জিনিস মনে রাখ, পৃথিবীর সৃষ্টির একদম আদি পর্যায়ে কিন্তু কোনো অক্সিজেনের অস্তিত্ব ছিল না, মানে বাতাসে অক্সিজেন অনুপস্থিত ছিল। এবং এটা ক্লাস 10-এর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে রিপিটেড কোয়েশ্চেন। তাই না, আমরা প্রথমে জেনে নিই মৌল সমূহ। মানে এই সময়ে আমাদের সারা পৃথিবীতে, মানে যখন সবে পৃথিবীর সৃষ্টি হয়েছে, সেই সময় কি কি ধরনের মৌল ছিল। এইখানে বিভিন্ন অংশে বিভিন্ন রকম মৌল ছিল। যেমন ধর, খুব ভারী মৌল যেইগুলো, সেইগুলো একদম কোথায় ছিল, যেটা নাকি কোর,
মানে পৃথিবীর একদম যে মধ্যস্থ অংশটা সেইখানে ছিল ভারী মৌলগুলো, যেইগুলো নাকি তুলনামূলক মাঝামাঝি ওয়েটের মৌল সেইগুলো ছিল মাঝামাঝি অংশে, এবং যেই সব মৌলগুলো একদম হালকা সেইগুলো ছিল পৃথিবীর একদম আউটার সারফেসে। এইভাবে মৌলগুলো মানে বিন্যস্ত ছিল। আর এই সময় তাপমাত্রা আমি বললাম কেমন ছিল, হাই ছিল, মানে টেম্পারেচার হাই ছিল, প্রচন্ড উত্তপ্ত তাপমাত্রা ছিল। এবং এই সময়ে আমাদের যৌগ যেগুলো ছিল তার মধ্যে ছিল সায়ানাইড, মিথেন, অ্যামোনিয়া, এরকম বিভিন্ন ধরনের যৌগের উদ্ভব হয়েছিল। তো আমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে ধাপে ধাপে এই মানে জীব ব্যাপারটা ক্রিয়েট হলো। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে ওপারিনের মতে এই হচ্ছে পৃথিবী সৃষ্টির জীব সৃষ্টির ধাপ। এই জীব সৃষ্টির ধাপ নিয়ে বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। যেমন কিছু কিছু বিজ্ঞানী মনে করেন যে জীব থেকে জীবের সৃষ্টি, কিছু কিছু বিজ্ঞানী মনে করেন না, জড় থেকে মানে অজৈব কোনো বস্তু থেকে জীবের সৃষ্টি হয়েছে। এই দুটো তত্ত্বকে আমরা জানবো হচ্ছে, একটাকে বলে অ্যাবায়োজেনেসিস তত্ত্ব এবং একটাকে বলে বায়োজেনেসিস তত্ত্ব। তো সেইগুলো নিয়ে ডিটেলসে আমরা পরে পড়বো, এখন আমাদের সেগুলো নিয়ে পড়ার মানে টাইম আসেনি। তো সেইখানে আমরা ফার্স্ট এখন যেটা আমরা জানবো সেটা হচ্ছে বিজ্ঞানী ওপারিন কি বলেছেন, তার মতে ব্যাপারটা কি। তিনি বলেছেন জীবন সৃষ্টির আগের পরিবেশগত অবস্থা যেমন ছিল, তারপরে সেই সময় যেই যৌগ বা মৌলগুলো ছিল, পরবর্তী সময়ে জীবন সৃষ্টির আদি যৌগ সমূহের উৎপত্তি হয়েছে। মানে একদম প্রথম এবং জীব সৃষ্টির সময় যেই যৌগগুলো ছিল সেগুলো সেম ছিল না, বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন হয়েছে এবং বিভিন্ন নতুন নতুন যৌগের সৃষ্টি হয়েছে। সেখান থেকে কি হয়েছে না, কোয়াসারফেট বা মাইক্রোস্ফিয়ারের সৃষ্টি হয়েছে। এই কোয়াসারফেট বা মাইক্রোস্ফিয়ার কি সেটা আমরা ডিটেলসে এরপরে জানবো। তারপরে সেখান থেকে প্রোটোসেল্ট হয়েছে বা প্রোটোবায়ন্ট যেটাকে বলে, প্রোক্যারিওট উৎপন্ন হয়েছে এবং ইউক্যারিওট উৎপন্ন হয়েছে। এই কোয়াসারফেট মাইক্রোস্ফিয়ার আমরা জানছি পরে। তো প্রোক্যারিওট ইউক্যারিওট মানে তো আমরা জানি, প্রোক্যারিওট মানে কি আদি কোষযুক্ত যে সকল জীব, ইউক্যারিওট মানে কি মানে নতুন যেই মানে আদি। দুটো যদি আমরা ভাগ করি জীবদের, একটাকে আমরা বলি প্রোক্যারিওট, একটাকে বলি ইউক্যারিওট। মানে নিউক্লিয়াস মানে আমরা জানি কোষে নিউক্লিয়াস থাকে, আমরা সেটা আগের ক্লাসেই জেনে এসেছি। তো এই নিউক্লিয়াস যেটা নাকি উন্নত ধরনের নিউক্লিয়াস সেটা কারা, ইউক্যারিওট। যারা নাকি আদি ধরনের নিউক্লিয়াস যুক্ত তারা হচ্ছে প্রোক্যারিওট। এবার তাদের আমরা রাইবোজোমাল যে ডিফারেন্স সেটাও জানি, ইউক্যারিওটদের কিরকম রাইবোজোমের বিন্যাস থাকে, রাইবোজোমের মানে প্রকৃতি থাকে হচ্ছে 80s আর প্রোক্যারিওটদের থাকে হচ্ছে 70s। এই হচ্ছে আমরা ইউক্যারিওট প্রোক্যারিওট বুঝলাম। এরপরে আমরা আসবো হচ্ছে কোয়াসারফেট বা মাইক্রোস্ফিয়ার। তো আদিম পৃথিবী যেটা, সেইখানে বিভিন্ন ধরনের মৌল থেকে বিভিন্ন যৌগের সৃষ্টি হয়েছিল এবং সেই যৌগগুলোর মধ্যে ছিল যেমন ধর তোদের অ্যামাইনো অ্যাসিড কিংবা মানে শর্করা যেটা, এই ধরনের বিভিন্ন ধরনের যৌগ সৃষ্টি হয়েছিল। তো এই যৌগগুলো কোন কোন বিজ্ঞানীর মতে মানে বিজ্ঞানীর মতামত ছিল এই যে এরা নাকি গরম তরল সমুদ্রের জলে সৃষ্টি হয়েছে। তো সেইখান থেকে এই কথাটাকে বলা হয় হট ডাইলিউট স্যুপ। হট ডাইলিউট স্যুপের থেকে এই প্রাণের সৃষ্টি হয়েছে, মানে যৌগগুলো আস্তে আস্তে ওই হট ডাইলিউট স্যুপ থেকেই উৎপন্ন হয়েছে। তো আমাদের বিজ্ঞানী ওপারিন কি বলছে যে এই যে পৃথিবীর সৃষ্টির পরেই যে মানে এত যৌগ সৃষ্টি হওয়ার পর সেটা একটা সমুদ্রের জলে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা বলবো হচ্ছে গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ। তিনি বলছেন এই হট ডাইলিউট স্যুপ থেকে আজকে আমরা যে দাঁড়িয়ে আছি এই অবধি সমস্তটাই হট ডাইলিউট স্যুপ থেকে সৃষ্টি হয়েছে, মানে জীবের সৃষ্টি হয়েছে সেখান থেকে। তার মতে কি ধর অ্যামাইনো অ্যাসিড কিংবা নিউক্লিওটাইড এই ধরনের যে ছোট ছোট মানে যৌগগুলো সেইগুলো সব একত্রীকরণের মাধ্যমে বড় যৌগে পরিণত হয়েছে। যেমন ধর মানে আমরা এখানে প্রথমে জানবো যে কোয়াসারফেটটা কি। তো আমি শুরু থেকে যদি বলি তাহলে এই ধর খুব ছোট ছোট কিছু অণু রয়েছে,
যেমন অ্যামাইনো অ্যাসিড, যেমন ধর নিউক্লিওটাইড এটসেট্রা। এবার এইগুলো ওনার মতে কি আস্তে আস্তে সমস্ত কিছু একত্রিত হয়েছে, মানে এক একটা অণু বড় হয়েছে, মানে বড় বড় শৃঙ্খল তৈরি করেছে। তো এইগুলো কি হচ্ছে না এরকম এরকম আরো প্রচুর অণু প্লাস আরো অণু এরকম যুক্ত হচ্ছে। এবার এইগুলো টোটালটা মিলে আমাদের তৈরি হলো কি যে অ্যামাইনো অ্যাসিড যদি হয় বা নিউক্লিওসাইড যদি হয়, এগুলো থেকে আমাদের সৃষ্টি হলো প্রোটিন, সৃষ্টি হলো পলিনিউক্লিওটাইড, কিংবা পলিস্যাকারাইড, এইগুলো সমস্ত সৃষ্টি হলো। এবং এবার আমরা জানবো যে কোয়াসালভেটটা কি, তাই না? কোয়াসালভেটটা কি বলছে, এই যে সমস্ত অণু, এই যে অণুগুলো যেমন ধর প্রোটিনস কিংবা ধর এই পলিস্যাকারাইড বা পলি নিউক্লিওটাইড যাই বলিস না কেন, এই যে বিভিন্ন ধরনের যে এই অণুগুলো তৈরি হলো, সেইগুলো সবগুলোর মধ্যে কি কাজ করছে? ইন্টারঅ্যাক্টিভ ফোর্স। ইন্টারঅ্যাক্টিভ ফোর্স কাজ করছে, মানে কি এক একটা অণু যেগুলো সেগুলো পরস্পরকে আকর্ষণ করছে, এবং এই দিক থেকে একটা আকর্ষণ হচ্ছে এবং এই দিক থেকে একটা আকর্ষণ হচ্ছে। আকর্ষণের ফলে কি হচ্ছে যে সেইগুলো একত্রিত হচ্ছে, এবং একত্রিত হওয়ার ফলে ছোট অণুগুলো একত্রিত হয়ে কি করছে? একটা বড় অণুতে পরিণত হচ্ছে। তো এই হচ্ছে টোটাল আমাদের কোয়াসালভেট বিষয়টা। এবার এই কোয়াসালভেট বিষয়টার পরে আমরা চলে যাব হচ্ছে প্রোটিনয়েডস। বলছে যে এই তো আমাদের কোয়াসালভেট তৈরি হলো, এবার প্রোটিনয়েড মানে যে অ্যামাইনো অ্যাসিড যেগুলো রয়েছে সেইগুলো সব একত্রিত হলো এবং ঠান্ডা হলো। ঠান্ডা হওয়ার পর যে গঠনটা তৈরি হলো সেটা হচ্ছে প্রোটিনয়েড। এবং আমরা এখানে তাহলে ক্লিয়ার হয়ে গেল যে আমাদের কোয়াসালভেট বিষয়টা কি। এরপরে আমাদের জানতে হবে যে মাইক্রোস্ফিয়ার কি। তো এবার আমরা জানবো হচ্ছে মাইক্রোস্ফিয়ার। তো মাইক্রোস্ফিয়ার হচ্ছে যে আমরা কোয়াসালভেট গুলো যে পেলাম এগুলো আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হওয়ার পর সেইগুলো বড় হচ্ছে, মানে যৌগগুলো তো বড় হলো, বড় হয়ে ঠান্ডা হলো। তো এই যে টোটাল ব্যাপারটা, এই টোটাল জিনিসটা হচ্ছে কোয়াসালভেটই রয়েছে এখনো। তো এই টোটাল ব্যাপারটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। তো মাইক্রোস্ফিয়ার, কোয়াসালভেট, প্রোটিনয়েড এগুলো সব আমরা কি জানলাম। তা এইগুলো কি? এগুলো হচ্ছে সবগুলো এক একটা জীবন সৃষ্টির ধাপ। তাইলে আমরা কি জানছি যে না ফার্স্টে আমাদের হচ্ছে হলো কোয়াসালভেট। কোয়াসালভেটকে আমরা ডিটেইলসে জানলাম, সেখান থেকে আমরা এক্সট্রা মানে পাশাপাশি জানলাম প্রোটিনয়েড কি। তারপরে আমরা জানলাম হচ্ছে মাইক্রোস্ফিয়ার। কি হলো যে নাই কোয়াসালভেট থেকে মাইক্রোস্ফিয়ার সৃষ্টি হলো। এবার কি হলো, এই মাইক্রোস্ফিয়ার যে ব্যাপারটা তৈরি হলো সেখান থেকে আস্তে আস্তে কি হচ্ছে যে না দুই ধরনের জীব তৈরি হবে। প্রথমে তৈরি হলো প্রোক্যারিওটিক জীব, এবং তারপরে সৃষ্টি হলো, প্রোক্যারিওট থেকে বলছি না, তারপরে সৃষ্টি হলো ইউক্যারিওটিক জীব। এবং ইউক্যারিওটিক জীব মানে কি? আমরাই হচ্ছে ইউক্যারিওটিক জীবের এক্সাম্পল, তাছাড়া আর কোনো এক্সাম্পল তা না। মানে আমরা ইউক্যারিওটিক, কিন্তু ইউক্যারিওটিক মধ্যেই মানুষ ছাড়া আর কিছু নেই তা কিন্তু না। তো এই হচ্ছে আমাদের টোটাল জীবন সৃষ্টির ধাপ রয়েছে। তো আমরা তাইলে কি জানলাম যে টোটাল ব্যাপারটা কি সেটা আমরা জানলাম। আর প্রোটোসেল মানে কি? প্রোটোসেল মানে হচ্ছে আদি সেল। আদি সেল বলতেই বোঝায় যে এই
ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক, এইগুলোই সব প্রোটোসেলের এক্সাম্পল। তো আজকে আমাদের ক্লাসটা এই অবধি। তো থ্যাংক ইউ টু অল অফ ইউ। তোদের যদি কোনো রকম অসুবিধা থাকে এই টোটাল প্রিপারেশনটার মধ্যে, এই প্রেজেন্টেশনে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাস, আমি সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর দেখছি এরপরে আমি এই চ্যাপ্টারটাতেই যেই নেক্সট সাব টপিকটা আছে সেটা নিয়ে ডিসকাস করব। তো সেইখানে এই ভিডিওটা অনেকটাই ছোট হলো, তো এই ভিডিওটা তুলনামূলকভাবে বড় হবে, কারণ সেখানে আমাদের ডিটেলসে অনেক কিছু জানতে হবে, অনেক ধরনের ক্লাসিফিকেশন সম্পর্কে পড়তে হবে। তো আজকে এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিস, আর বন্ধুদের মধ্যে শেয়ার করিস, আর চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করিসনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিস। তো থ্যাংক ইউ, বাই।